চলন্ত বাসে মাথা দোলাতে দোলাতে ঘুমিয়ে ঘুমিয়ে চলেছে লক্ষণ। চলেছে আরও জনা 40 যাত্রী। ঝিঙাপুর থেকে হাওড়া রুটে খানাখন্দ ডিঙিয়ে বাসের গতি অনেকটা হেলতে দুলতে সাপের মতো চলে। 6 নম্বর জাতীয় সড়কে উঠলে একটু আরাম। এই রাস্তাটা পার করতে কমপক্ষে 50 মিনিটের অপেক্ষা। এই কদিনে লক্ষণ বেশ পরিচিত হয়ে গেছে পথটার সঙ্গে। হাওড়ায় রবীন্দ্র সেতুর সামনে নেমে আরজিকর হাসপাতাল অভিমুখে বাস ধরে একটা। হাসপাতালের সামনে নেমে ও পায়ে হেঁটে চলে টালা পার্কের দিকে। কিন্তু ও যেন কেমন গুলিয়ে ফেলছে সব কিছু। কাছে এসেও দূরে চলে যাচ্ছে বারবার। একই জায়গায় 3 বার ঘুরে এসেছে। পকেট থেকে ঠিকানা লেখা কাগজটা বের করে দেখছে, নম্বরটা তো এই লেনের। তাহলে একটা ছোট্ট চায়ের দোকানে বলতেই বাড়িটা দেখিয়ে দিল। লক্ষণ গুটি গুটি পায়ে এগিয়ে যায়। একটা অজানা আশঙ্কা আর আশার দোলাচলে ও। একটা দোতলা ফ্ল্যাটের সামনে বড় লন, বাম দিকে ছোট পার্ক, পার্কের কাছাকাছি খেলার মাঠ, একদিকে বাগান। একেবারে উত্তরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কয়েকটি ফ্ল্যাট। তার একেবারে ডান দিকের ফ্ল্যাটে এসে কলিং বেল বাজায় ও। বুকটা ধড়ফড় করছে, কি হবে সেই ভেবে। দরজা খুলে যে ভদ্রমহিলার সামনে দাঁড়ালেন তাকে দেখে লক্ষণ একবার চমকে গেল। ওরে বাবা, লক্ষণ, তুই এত বড় হয়ে গেছিস, চিনতেই পারিনি। আয় আয় আয়, ভিতরে আয় ভাই, ভিতরে আয়, কত দিন পরে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে সরস্বতী। তারপর ভাইয়ের হাত ধরে সোজা নিয়ে আসে ওয়েটিং রুমে। লক্ষণ দেখছে আর অবাক হয়ে ভাবছে, তার বোন এই ঘরে, অথচ কোনো যোগাযোগ নেই 10টা বছর। কি হতে পারত, কি হয়েছে? সরস্বতী ওকে বসিয়ে রেখে জলখাবারের আয়োজন করতে যাচ্ছে দেখে লক্ষণ বলে, সন্না সরো, আমি এসেছি খুব বিপদে পড়ে। সে তো বুঝতেই পারছি, তাছাড়া সবাই আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল। লক্ষণ কি বলবে বুঝতে পারল না। বোনের চোখে জল দেখে ওর মনটাও উতল হয়ে উঠল। সরস্বতী সেটা বুঝতে পারে। চট করে প্রসঙ্গ ঘুরিয়ে বলে, তুই বস, আমি তোর জন্য একটু টিফিনের ব্যবস্থা করি। সন্না সরো, আমি খুব নয় বিপদে পড়ে, মানে বর্দার শরীর ভালো নয়, হাসপাতালে ভর্তি আছে। তার মানে কি হয়েছে? কি হয়েছে দাদার? কোথায় আছে? যাত্রায় অভিনয় করবে। রিহার্সাল করতে গিয়ে সেই যে পেটের যন্ত্রণা নয়, আমতা থেকে টালিগঞ্জ, সেখান থেকে এখন আবার আরজিকর। তারপর? অপারেশন হবে। অনেক অনেক টাকা চাই জানিস। ও, তোরা কি? দিদি তো পানের বরজ বন্ধকি করে 10,000 টাকা দিয়েছে। আর আমার কাছে যা ছিল সব সব শেষ। তারপর? বৌদি গয়না বিক্রি করতে যাচ্ছিল, আমি আমি আটকে রেখেছি। এখন তোর কাছে এসেছি। তুই তুই আমার কাছে সাহায্য চাইতে? তোকে কি দাদা পাঠিয়েছে নাকি বৌদি? দাদা এখন জমের সঙ্গে লড়াই করছে। আমি এসব কথা দাদাকে জানাইনি জানিস, দাদাকে জানাইনি। বৌদি জানে। একবার আমাকে বলেছিল যে দাদা কি বলবে। আমি আমি দাদাকে বোঝাবো বলে এখানে এসেছি। শোন লক্ষণ, তুই দাদার জন্য ছুটছিস, ভালো কথা, আমারও বুকটা কাঁদে। কিন্তু সেই যে আমাকে ত্যাগ করেছে, আজও তার আর খোঁজ করেনি, দিদিও নয়। অপরাধ? তোরা জানিস, নতুন করে কিছু বলার নেই। আজ তোদের পাশে দাঁড়ানোর সুযোগ আমার হয়েছে। আমি ফেরাতে চাই না, তার বিনিময়ে কিচ্ছু চাই না। তোর ভগ্নিপতি আসুক, কত টাকা চাই বল, সে কত দিতে পারবে সেটাও জিজ্ঞাসা করি। পরশু রবিবার আয়। লক্ষণ উঠে বোনের হাত ধরে বলে, তোকে তোকে আমি ছাড়তে চাইনি রে সরো, তোকে আমি ছাড়তে চাইনি। কিন্তু কিন্তু দাদা দিদির মুখের ওপর
আমি কিছু বলতে পারিনি, কিন্তু আজ আর নয়, আজ আর নয়, এবার আমাকে কিছু বলতেই হবে। কিচ্ছু বলার দরকার নেই, তুই আর একবার আয় রবিবার। লক্ষণ বেরিয়ে আসে। যে বোনকে ভালোবাসার অপরাধে ওরা ত্যাগ করেছে, সেই সরস্বতী আজও পাশে দাঁড়ানোর জন্য উৎসুক। অথচ দিদি, মনটা ভারাক্রান্ত হয়ে গেল ওর। আস্তে আস্তে হেঁটে সে আসে আরজিকর হাসপাতালে। গাছতলায় বসে অনেক অসুস্থ মানুষের পরিবার পরিজন সেখানে রয়েছে। সেখানে তাদের মধ্যে সে মিশে যায়। লক্ষণ চলে যাবার পর সরস্বতী এসে বিছানায় শুয়ে অঝরে কাঁদতে থাকে। বিদ্যুৎ সারিকেত ওর পড়ার ব্যবস্থা করেছিল। রামসদাই কলেজে ভর্তি হয়েছিল সরস্বতী পাল। বাড়ি থেকে সপ্তাহে 2 দিন যাতায়াত করে পড়াশোনা করতে হাওড়া যেতে হয় ওকে। স্কুল থেকে কলেজে পড়াতে যে আগ্রহী ছিল, সেই রাম একদিন কাজ থেকে ঘরে ফিরে বলে, আন্নার জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি, হোতাইয়ে বাগেদের ছেলে। ওদের ঘরে সেদিন লক্ষ্মী এসেছিল। সে তো শুনেই লাফিয়ে ওঠে, খুব ভালো হবে, আর লেখাপড়া করে কি হবে। চমকে উঠেছিল সরস্বতী। রাম বোনকে শুনিয়ে বললে, পরিমলবাগ ভারী ভালো ছেলে। যতীনবাগের একটাই ছেলে, 3টে মেয়ে পরপর বিয়ে দিতে ছেলেটার যা দেরি হয়ে গেল, তাই বয়সটা একটু বেশি হয়ে গেল, নালে। পরিমল কি করে? লক্ষ্মী অতি আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করে। কি করেনে তাই বল। লোহার বিরাট কারবার, 14-15টা লোক খাটতেছে সারা বছর, 4টিখানি কথা। আমিও লোহার লাইনে কাজ করি, আমিও জানি ওদের পয়সা হাতে উড়দেছে। সে তো বটেই। তারপর? লক্ষ্মীর কৌতূহলের শেষ নেই। যতীনবাগের তো 100টা পুকুর চাষ, হোতাই থেকে ধলপুর, বারধলপুর, কালীকান্তপুর, রূপগড়, 4দিকে পুকুর। কত মাছ রোজ বেচে শুনলে চোখ কপালে উঠবে। তাই নাকি? তাহলে তো রাজপুত্তুর হবে রে। পরিমলের গায়ের রংটা একটু কালো। ও হোক গে, রংকে আর ধুয়ে খাচ্ছে? অত পয়সা থাকলে তার রং একটু মরা হবে। উঘরে আন্না পড়লে ওর কপাল খুলে যাবে। তবে তাই বল, আমাকে কারখানায় একজন ভাঙচি দিচ্ছিল, বলে কি না তোমার রূপসী অপ্সরা বোনটাকে ওই কালটুস ছেলের গলায় ঝুলিয়ে দিওনি যেন। আবার বলে পরিমল হাই স্কুল যায়নি, তোমার বোন শিক্ষিত। আমিও থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছি, বলি রূপ ধুয়ে জল তোরা খাস, গোবর্ধন পালের ব্যাটা নয়। ঠিক বলেছিস রাম। আর লেখাপড়া করে কি ছাইপাস হবে, যেন আমাদের ঘরে উকিল ব্যারিস্টার হবে। দূর দূর, ওসব ছাড় আন্না, তোর কপাল খুলে যাবে। সরস্বতী এবারে আকাশ থেকে পড়ল। রাম আর লক্ষ্মীর কথা শুনে সরস্বতী বুঝতে পারে ওর কপাল পুড়তে চলেছে। একটা অশিক্ষিত ছেলের সঙ্গে ওর সম্বন্ধ করছে শুধু টাকা দেখে। আর রূপের দেমাক ওর না থাকলেও ওর ওই শত্রুটার জন্য পথে ঘাটে কম বিব্রত হতে হয়নি। সেই সব থেকেই বুঝতে শিখেছে ওর রূপ নজর কাড়া। আজ সেই রূপের ডালি যদি এই বিপরীতে ফেলে দেওয়া হয়, তো যুবতীর আত্মাভিমানে লাগাটা খুব অমূলক নয়। যৌবনের রূপ ধুয়ে জল খাবে না সরস্বতী, কিন্তু বুকে যে স্বপ্ন লালন করতে শুরু করেছে, তার কি হবে? এতদিন ভেবেছিল ওর লেখাপড়া শেষ, কিন্তু শেষ হতে গিয়েও আবার চলতে শুরু করলো যে রথ, তাকে এইভাবে থামিয়ে দিতে হবে। এটা ভাবতেই ওর বুকটা শিউরে ওঠে। গ্র্যাজুয়েশনটা ঠিকঠাক করতে পারলে ও অনেক দূর এগোতে পারবে, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবের মাটি থেকে কেমন একটু একটু করে সরে যাচ্ছে। পায়ের নিচে মাটিটা দুফাক হয়ে যাচ্ছে। চোখের সামনে সব কিছু অস্পষ্ট হয়ে আসছে। মনে পড়ছে গোবর্ধন পালের মুখটা। যদি সেই মানুষটা থাকতো, হয়তো এই পরিস্থিতি। একদিন ওদের স্কুলে ভর্তি করে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিল সেই গোবর্ধন পাল। আজ সে নেই। কয়েকটা মিনিট
তারপর সরস্বতী ঠিক করে নেয় লড়াইটা সে করবে, একা হলেও করবে। প্রথমে বিদ্যুতের কাছে বলতে হবে, তারপর যদি পাশে না পায় একাই সংগ্রামে নামবে। কিন্তু বিয়ে সে কিছুতেই করবে না ওখানে। তার মনে যে অন্য ছবি আঁকা হয়ে গেছে। ওখানে বিয়ে করবে না প্রতিজ্ঞা তো করল সরস্বতী, কিন্তু কিভাবে সম্ভব? তার যুদ্ধ শুরু ঘরে বাইরে। এই চূড়ান্ত লড়াইয়ে কে তার পাশে দাঁড়াবে? গোবর্ধন পালের কথা মনে পড়ে তার। একদিন পরের কাছে হাত পেতেও ছেলে মেয়েদের লেখাপড়া করাতে এগিয়েছিল। তারপর 13টা বছর পেরিয়ে গেছে। দামোদর বহুবার তার দুকুল ভাসে নিয়ে গেছে, আবার সোনালি পলি ঢেলে গেছে। সোনায় উপছে পড়েছে ধলপুর, বারধলপুর, হোতাই, কালীকান্তপুর, রূপগড়। দামোদর বরাবর তার পশ্চিম তীরকে কাঁদিয়েছে, বারবার হাসিয়েছে। সেই গোবর্ধন পাল চলে গেছে ঝড় বছরে। সরস্বতীর সামনে রেখে গেছে আকাশ ভরা শূন্যতা। কোথাও যেন তার মনে হয় শূন্যতাই পূর্ণতার সোপান। তার সামনে সেই আগুনটা লেলিহান শিখায় যদি জ্বলে না উঠত, সে যদি ঘরপোড়া গরু না হয়ে উঠত, তাহলে কি ধলপুর হাই স্কুল থেকে সারিতা ইনস্টিটিউটে যেত? কথায় বলে, যে ইটে ঘর গাঁথা হবে সেই ইট পোড় খাওয়া ভালো। সরস্বতী পাল পোড় খাওয়া ইট তৈরি হয়েছে একটু একটু করে এই 20টা বছরে। তাকে শেষ পোড় দিয়েছে বিদ্যুৎ সারিকেত, তার জীবন যুদ্ধের শেষ সহযোদ্ধা। সরস্বতী মনে মনে ভেবে নেয় একজনকেই কথাটা বলবে সে, সে হলো বিদ্যুৎ সারিকেত। যদি কিছু হয় তো ভালো, না হলে বাকি পথটা তার একার, সম্পূর্ণ একার। কিন্তু তাড়াহুড়ো করার দরকার নেই। প্রথমে দিদি আর দাদার গতিবিধির ওপর একটু নজর রাখা দরকার। এদিকে 2 দিন পরেই সকালে রাম কাজে যাবার আগে সরস্বতীর উদ্দেশ্যে বলে, কলেজকে যাবি নি তুই? আজ ওরা এখানে আসতে চায়, তুই ঘরে থাকবি। সরস্বতী তো চমকে ওঠে, এত তাড়াতাড়ি? ওরা কি চাইছে? আর অপেক্ষা নয়, আজই বিদ্যুতের সঙ্গে দেখা করা চাই। কলেজের নাম না করে বেরিয়ে গেল ও। কলেজ ক্যাম্পাসে এসে সরাসরি বিদ্যুৎ সারিকেতের সঙ্গে দেখা করে ও। ওরা দুজনে ক্লাস না করে ময়দানের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। আমার জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি আমি। আপনি কি পাশে থাকবেন বিদ্যুৎদা? সংকট? সেটা কেমন? এর আগে তো পড়া ছেড়ে দিতে চলেছিলে, এখন আবার? আপনি যদি চারা গাছটা রোপণ করলেন, এবার তাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসবেন। বহিঃশত্রু? বহিঃশত্রুটা কী রকম? আমার দাদা। দিদি আমাকে বিদায় করতে চায়, মানে আমাকে মাথা থেকে ঝেড়ে ফেলে বোঝাটা হালকা করতে চাইছে। বুঝলাম, এটাই স্বাভাবিক। আমাদের গ্রামের দিকে এই জন্যেই মেয়েরা স্কুল ফাইনাল পর্যন্ত যেতেও পারে না। তুমি তো ভাগ্যবতী। কিন্তু এখন আবার কি হলো নতুন করে? আপনি কি আমার সঙ্গে থাকবেন? তাহলেই বলতে পারি। বলবে তো, আমি কবে তোমাকে ছেড়েছি একা একা? হোতায় একে লোহার বড় কারবারি আছে, তার সঙ্গে সম্বন্ধ এনেছে। টাকার পাহাড় দেখে 42-এর বুড়োর সঙ্গে আমার বিয়ে দিতে চায় ওরা। আজই দেখতে আসবে বলেছে। আমি বাড়িতে না বলে বেরিয়ে এসেছি। এখন আপনাকে একটা উপায় বের করতেই হবে এই সম্বন্ধটা কাটানোর। ভারী চিন্তায় ফেললে সরো। আজ আমি আজ আমি ঘরে ফিরে খোঁজ খবর করি, তারপর না হয় একটা কিছু ভাবা যাবে। সময় নেই, মনে হচ্ছে একদম সময় নেই। পরশুদিন দাদা বলেছে আজকেই দেখতে আসবে, আর দেখতে আসা মানেই তো। বাকি কথাটা নিজের মুখে বলতে ওর চিরদিন আটকায়। বিদ্যুৎ সারিকেত বুঝতে পারে ওর ইঙ্গিতটা। সরস্বতীর হাত দুটো নিজের হাতে নিয়ে বলে, আমাকে কতটা বিশ্বাস করো সরো? একমাত্র তোমাকেই বিশ্বাস করি আমি, তাই বলেছি সব কিছুই। এবার তাহলে আমাকে ভাবতে দাও, একটা দিন ভাবতে দাও। সময় কোথায় সময় দেবার? আমি তোমার সব কিছুই বুঝতে পারছি, কিন্তু
এর মধ্যে কিন্তু একদিন কেন স্বপ্ন দেখালে? আমি না হয় সময়ের আবর্তে হারিয়ে যেতাম। কত সরস্বতী হারিয়ে গেছে, আর একটা সংযোজনে কার কি যায় আসে? একটা বছর আগে যদি স্বাভাবিকভাবে আমায় বিয়ে হয়ে যেত, এত দুঃখ ছিল না। কিন্তু কিন্তু তুমি কেন আমার চোখে স্বপ্নের কাজল পরালে? কেন আমাকে দেখালে আরও আরও বড় হয়ে ওঠার পথ? কেন কলেজের ফি দিয়ে চলেছেও আজও? কেন আমার সব বই কিনে দিলে মাঝ নদীতে নৌকা ডুবি হবার কথা ভেবে? বলো কেন, কেন, কেন? কান্নায় ভেঙে পড়ে সরস্বতী। আমি সব বুঝি সর, কিন্তু আচ্ছা আচ্ছা বেশ, আমাকে বিশ্বাস যখন করো তখন অপেক্ষা করো একটা দিন। ওরা কি সেই একটা দিন সময় দেবে? তাহলে কি বলতে চাও তুমি? আমি কিছুই বলতে চাই না, শুধু জেনে রাখো আমি আজ বাড়ি যাব, শেষবারের মতো। সর, সর, কি বলছো কি? ঠিকই বলছি, জীবন থেকে পালাতে নয়, জনারণ্যে হারিয়ে যেতে। তুমি কি এসব ভেবে বলছো? আবেগ কিন্তু জীবন নয়। জীবন কিন্তু আবেগ নয়, জীবন মানে খেলাও নয়, জীবন মানে দাসত্ব নয়, জীবন মানে হেরে যাওয়া নয়, জীবন মানে লড়াই, জীবন মানে ঘাত প্রতিঘাত। একদিন তুমিই শিখিয়েছো চড়াই উতরাই পার হতে, আজ তুমি। সর, তুমি কিন্তু আমাকে ভুল বুঝলে। আমার বাবার অগাধ সম্পত্তি, কিন্তু আমি এখনো পর্যন্ত উপার্জন করতে পারি না কিছুই। বাবার হোটেলে দিব্যি চলছিল, আর তা থেকেই আমি তোমার জন্যে কিছু করেছি, কিছু করছি, কিন্তু এইভাবে কোনোদিন ভাবিনি। তোমার উদাস করা দৃষ্টি তবে কি বলেছিল এতদিন একজন ভিখারির পাশে দাঁড়ানোর কথা? একজন মানুষের পাশে দাঁড়ানোর কথা, একটা প্রতিভাকে অকালে ঝরে না যেতে দেবার কথা। সেই চেষ্টাই করেছি এতদিন, কিন্তু এখন দেখছি আমার সেই ভাবনা অসম্পূর্ণ ছিল। একটা মনের খোঁজ কখনো করিনি, অথচ শিল্পী হবার স্বপ্নে রং তুলি হাতে নিয়েছি, আঁচড় কেটেছি ক্যানভাসে। আজ দেখছি সেই সব আঁচড় বৃথা গেছে। বৃথা যায়নি বিদ্যুৎ, বৃথা যায়নি। আমার মনে যে একটা বর্ণময় আকাশের ছবি এঁকে দিয়েছো, সেই আকাশে টকটকে লাল উদীয়মান সূর্য, তার আলোতেই উদ্ভাসিত হবে জগৎ। তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা, তোমার মনের আকাশ আমার ইজেল, আমার সব নতুন করে আবিষ্কার করা তোমাকে নিয়ে সরো, সব নতুন করে আবিষ্কার তোমাকে নিয়ে। আমি চকিত সিদ্ধান্তে বিশ্বাস করি না, আমি হঠকারী সিদ্ধান্ত নিতে পছন্দ করি না। তাই আমার যখন ঘরে আগুন লেগেছে তখন কি আর আগুন নেভানোর উপায় খুঁজতে পরিকল্পনা কমিশনের কথা ভাবলে হবে? তোমার যুক্তি খণ্ডন করার সাধ্য আমার নেই, কিন্তু পরিস্থিতি কি এতটাই সংকটজনক যে একটা দুটো দিন সময় পাওয়া যাবে না? হয়তো একটা দিন সময় পেতে পারি, সেই জন্যই আমি আজ বাড়ি যাব। আমার এতদিনের যা সঞ্চয়, সেই সার্টিফিকেট শুধু সঙ্গে নিতে যাব, আর কিছুই দরকার নেই আমার। আমি কাল এখানে অপেক্ষা করব তোমার জন্য, যা করার করবে। আজ ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে কিন্তু। আর একবার সরস্বতীর হাত ধরে বিদ্যুৎ সারিকেত। তোমার এই হাত ধরে আর একদিন বলেছিলাম, যে হাত ধরেছি শক্ত করে ধরেছি। আজ আবার বলছি, শক্ত করেই ধরলাম। অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি জেনেই এই হাত ধরলাম সর। আকাশে ঝলমলে আলোর স্বপ্নে বিভোর হয়ে আমি তোমার এই হাত শক্ত করে ধরে এগিয়ে যাচ্ছি। জীবনটা যখন অনিশ্চিত তখন এইসব ভেবে লাভ কি? জয় আর পরাজয়ের মাঝে কিছু আছে? অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কুমেরু অভিযান হয়নি?
দুর্যোগ আর জীবনের আশঙ্কায় কি এভারেস্ট অভিযান যায়নি মানুষ? সলিল সমাধির আশঙ্কায় কি মানুষ ঢের বুক চিরেই পাড়ি দেয়নি সুনীল সাগর তলে? ঠিকই বলেছ। হয়তো হয়তো আমাদের জীবনটাই একটা অভিযানে পরিণত হয়ে গেল আজ থেকে। ভবিষ্যতের কথা নয়, বর্তমানের কথা ভেবে আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন জীবন। আর ভাবনা নয় সরো, আর ভাবনা নয়। চলো ঘরে ফিরে যাই। কাল দেখা হবে এখানে একই সময়ে। একটু আগেই আকাশে যে গুমোট মেঘ জমেছিল সেটা সরে গিয়ে ঝলমলিয়ে রোদ উঠেছে আকাশ জুড়ে। একটা কৃষ্ণচূড়া গাছের ফাঁক দিয়ে পড়ন্ত রোদ সরস্বতীর মুখে পড়েছে। কয়েকটা এলো চুল মৃদু হাওয়ায় খেলছে। বিদ্যুৎ সারিকেত দেখল সরস্বতীর মুখের ওপর অস্তগামী সূর্যের আলোর অপূর্ব সুন্দর বার্তা লেখা হয়েছে। এতদিন ওর চোখে যে সরস্বতী ছিল নিতান্তই অধরা মাধুরী, আজ সে আপনা হতেই তার বুকে ধরা দিয়েছে। তার শিল্পীর চোখ খুলে দিয়েছে। নিজের অজানা ঠিকানায় সরস্বতীর এই ছবিটাই প্রথম ক্যানভাসে তুলতে হবে, আর এই ছবিতেই শুরু হবে ওদের পথ চলা। ওরা হাসি মুখে ফিরে চলে জন্মভূমির কাছে।